morning, dear students. How are you? Hope all of you are doing very well. I welcome you all in my English second paper class for class 8. In my previous class, we started board analysis of narration. But after the class, I talked to some of the students of class 8 and they told me that it would be better to start the narration from the very beginning, then it will be very helpful for them. So let's start from the very beginning. This is the narration class part 1, and not only for the class 8, though it is focused on class 8, I like to request the students of class 10, 9 and 10, as this is also important topic for your SSC examination. So I like to request to just attend the classes of this narration part so that it would be beneficial for your SSC exam. And now let's start our today's class on narration. And what is narration actually? Narration is of two types. When we talk to somebody, my speech, if it is just unchanged, then it is the direct. I am talking to somebody, that is the direct speech or direct narration. And I am talking to my friend and the third person is describing my speech to another one, then it is not direct, that it is indirect. So narration is of two types. Can you see that? Narration, it is of two types, direct narration and indirect narration. Now look at this sentence. He said to me, I'm practicing music now. And here, if we just look at the word here, the underlined word, said, and here the full sentence. So we use this term, this is reporting verb. কেন এটা রিপোর্টিং ভার্ব? কারণ he said to me, এই said দিয়ে সে কি করছে? আমার কাছে রিপোর্ট করছে, আমাকে সামথিং রিপোর্ট করছে। যেহেতু এই said ভার্বটা দিয়ে রিপোর্ট করছে, so this is reporting verb. and কি রিপোর্ট করছে? ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটুকু রয়েছে, that is reported speech, right? reported মানে কি রিপোর্ট করা হয়েছে? এই স্পিচটা রিপোর্ট করা হয়েছে, যা রিপোর্ট করা হয় সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো এখানে আমরা দুটো গ্রামাটিক্যাল টার্ম পেলাম, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। আমাদের ফ্রিকোয়েন্টলি এই কথার মধ্যে এই দুটো টার্ম আসবে, আমরা এটুকু বুঝে নিলাম যে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। ওকে, এবার যদি আমরা এটাকে ইনডাইরেক্ট করি তাহলে কি দাঁড়াবে? হি সেড টু মি I'm practicing music. এখানে এই said to পরিবর্তে কি করেছি আমি? told me লিখেছি। He told me, কমা উঠে যে that বসেছে, I ছিল he হয়ে গেছে, এখানে am ছিল was হয়ে গেছে, practicing music now ছিল then হয়ে গেছে। তাহলে এই যে চেঞ্জ গুলো এসেছে, কোনটা কিভাবে চেঞ্জ হয়, এই রুলস গুলোই আসলে আমরা শিখব যে কি কি পরিবর্তন এসেছে এবং কিভাবে এসেছে। চলো আমরা এক নজরে একটু সবগুলো এট এ টাইমে দেখি যে কি কি পরিবর্তন কিভাবে এসেছে। যেটা আমি প্রথমে বলেছি, said to ছিল, said to পরিবর্তে told এসেছে, তারপরে কমা ইনভার্টেড কমা উঠে যে that বসেছে, I পরিবর্তন হয়ে he হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, am ছিল was হয়েছে, এবং ফাইনালি যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ওয়ার্ড আছে নাও দেন, এগুলোকে বলা হচ্ছে সময়সূচক শব্দ। মানে সময়টা কি আমাদের নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দতে রূপান্তর করা, এই শব্দগুলো পরিবর্তন করতে হয়। এটারও একটা লিস্ট আছে এবং সেই লিস্টটা আমাদেরকে মনে রাখতে হবে, আদারওয়াইজ উই ক্যানট বি এবল টু চেঞ্জ দ্য ন্যারেশন। এবং ওভারঅল আরেকটা যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই স্পিচের মধ্যে, রিপোর্টেড স্পিচের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, কিন্তু যদি অ্যাসার্টিভ সেন্টেন্স না থেকে অন্য কোনো সেন্টেন্স থাকে, যেমন ইন্টারোগেটিভ থাকতে পারে, ইম্পারেটিভ থাকতে পারে, অবজেক্টিভ থাকতে পারে, এক্সক্লেমেটরি থাকতে পারে, যে সেন্টেন্সেই থাকুক না কেন আমাদেরকে মনে রাখতে হবে সেটা রিপোর্টেড স্পিচটা সবসময় আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই 6টা জিনিস আমাদেরকে ফোকাস করতে হবে যে কোন কোন জায়গায় পরিবর্তনগুলো আমাদের করতে হবে।
এবং এখানকার যে আমাদের কিছু বেসিক ধারণা আছে যে জেনারেলি ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে কমনলি কিছু পরিবর্তন আছে যেটা আমি আজকের ক্লাসে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমি স্পিচের যেহেতু এখানে 5 রকমের বাক্য থাকতে পারে, স্পিচ থাকতে পারে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পর্যন্ত, তখন আমি সেন্টেন্স ধরে ধরে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে শুধু আমরা আলোচনা করব বেসিক যে রুলস ন্যারেশনের, যে কোন কোন জায়গায় আমাদেরকে পরিবর্তন করতে হবে এবং কিভাবে সেই পরিবর্তনটা হবে। চলো আমরা পরের স্লাইডে যাই। প্রথমেই আমরা যাই পার্সন চেঞ্জ। যেমন এখানে আমরা তো দেখেইছি যে সেট টু পরিবর্তন টোল হয়েছে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু এটা টোল হয়েছে। যে আজকে আমি সেন্টেন্স অনুযায়ী করছি না, কাজে আমি এটা বলছি না। আমি প্রথমেই চলে যাচ্ছি যে পার্সন পরিবর্তনটা, এই 3 নাম্বার যেটা আই ছিল হি হয়েছে। এই পার্সন পরিবর্তনটা কিভাবে হয়েছে চলো আমরা একটু দেখি। পার্সনস ইন রিপোর্টেড স্পিচ, মানে ইনভার্টেড কমার মধ্যে যে পার্সনটা থাকে সেটা কোন পার্সনকে বোঝায় সেটা আমরা আজকে এই ক্লাসটাতে দেখব। পার্সন ইন রিপোর্টেড স্পিচ ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কি হয়? আই হয় এবং উই হয়। দিস ইজ সিঙ্গুলার, দিস ইজ প্লুরাল। এবং সেটা পার্সনস রেফার টু কাকে বোঝায়? সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। আমরা যদি একটু পিছনের সেন্টেন্সটাতে ফিরে যাই, এখানে আই ছিল ফার্স্ট পারসন, আমরা কি দেখলাম? ফার্স্ট পারসন বোঝায় কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝায়। তাহলে যেহেতু আইটা বোঝাচ্ছে কাকে? সাবজেক্টকে বোঝাচ্ছে। সেই জন্য আমরা এখানে যেহেতু এখানে কি আছে? হি আছে, কাজে আমরা সরাসরি হি বসিয়ে দিয়েছি। আমাদের এখানে একটা মনে রাখার বিষয়, এখানে আমাদের প্রোনাউন আছে, আমরা প্রোনাউন বসিয়েছি, কিন্তু যদি এখানে নাউন থাকতো তাহলেও আমরা কিন্তু প্রোনাউনই বসাতাম। কারণ কি? কারণ আমরা নাউন একবার ব্যবহার করেছি, কাজে এখানে আমাদের সেই প্রোনাউনটাই বসাতে হবে, রাইট? তারপরে চেঞ্জে চলে যাই আমরা। সেকেন্ড পারসন হলে কি হবে? সেকেন্ড পারসন যখন ইউ থাকবে তখন অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব সেকেন্ড পারসন কাকে বোঝাবে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝাবে। চলো আবার ফিরে যাই। এখানে আমাদের কি আছে? এখানে কিন্তু আই এম প্র্যাকটিসিং মিউজিক নাইট, এখানে কোনো সেকেন্ড পারসন নাই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না যে কাকে বোঝাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তীতে সেন্টেন্স এক্সাম্পল দিয়ে আমরা এটা দেখব। সেকেন্ড পারসন আমরা শুধু এখানে একটু দেখে নিই ওভারঅল। সেকেন্ড পারসন ইউ অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যেটা সেট থাকবে তার যে অবজেক্ট থাকবে তাকে বোঝাবে। এবং থার্ড পারসন যেগুলো থাকে হি, শি, দে, পুরো নাম এবং ইট। আমি ইট এখানে লিখিনি, কিন্তু ইটও যেহেতু থার্ড পারসন, ইটও আমাদের মনে রাখতে হবে। হি, শি, দে, নেম এবং ইট, এগুলো কি হবে? নো চেঞ্জ। তার মানে কি? থার্ড পারসন সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি যে ফার্স্ট পারসনের পরিবর্তনটা কিভাবে হয়। হি সেড টু মি আই ক্যানট ফলো ইউ। আইটা কাকে বুঝিয়েছে? আমরা বললাম ওই যে রিপোর্টিং ভার্ব, এখানে রিপোর্টিং ভার্ব কি? সেড। সেডের সাবজেক্টকে বুঝিয়েছে। তাহলে আই যদি সাবজেক্টকে বোঝায়, সাবজেক্টটা কে? হি। তাহলে আমাদের এই সেন্টেন্সটা আমরা কিভাবে আসি? দেখো, আই বুঝিয়েছে, হি কে বুঝিয়েছে, এবং আমরা যখন এটাকে ইনডাইরেক্ট করছি তখন কি দাঁড়াচ্ছে? হি সেড টু মি দ্যাট। এখানে প্রসঙ্গত আমি বলে রাখি যে এই বাক্যগুলো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে কমন উঠে যে দ্যাট বসে। দিস ইজ দ্য রুলস। এবং সেড টু যেটা থাকে, আমরা সেড টু এর পরিবর্তে টোল লিখতে পারি বা সেড এর পরিবর্তে সেডও লিখতে পারি। তো এটা যেহেতু আমাদের আজকের এই মুহূর্তের আলোচ্য বিষয় নয়, তাই আমি আলোচনা করছি না, কিন্তু তারপরে যেহেতু আমি লিখেছি এজন্য তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু আলোচনা করে দিলাম। তাহলে এখানে যেটা আমাদের মূল ফোকাস, পারসন চেঞ্জটা কিভাবে হয়েছে? আই হি কে বুঝিয়েছে, যেহেতু হি কে বুঝিয়েছে এখানে আমাদের পারসন আই এর জায়গায় আমাদের হি হয়েছে। ওকে, এন্ড কুড নট ফলো মি, এটা আমরা টেন্সের পরিবর্তনে দেখব। আমরা জাস্ট এখন পারসনের পরিবর্তনটা দেখি। তারপরে আবার একটা দেখি সেকেন্ড পারসনের পরিবর্তন, প্লুরাল। ফার্স্ট পারসন প্লুরালটা কিভাবে হচ্ছে? মাই মাদার সেড টু মি we were okay. My mother said to me we were mortal. I hope you got my sound. My mother said to me we were mortal. My mother said to me we were mortal. Here we is plural. Second person plural. First person, this is plural. We are mortal.
Okay, and here we refers to my mother, right? Actually fan is moving. I don't know whether you can hear me or not. Let me put off the fan, please. Okay. Yeah, my mother said to me, where we are mortal, right? We are mortal. Here we refers to subject of reporting verb, এবং উই এখানে কি বোঝাচ্ছে? এবার আমরা যাই, এই উইটা আমরা দেখছি যে মাই মাদার সেড টু মি উই আর মর্টাল। তাহলে এখানে উই আর মর্টাল বলতে কি বোঝাচ্ছে, এই বিষয়টা আমরা যদি একটু দেখি। আমরা মরণশীল, এখানে কি শুধুই মাদার মরণশীল? এই মরণশীল অবস্থাটার মধ্যে কি আমি নেই? আমিও কিন্তু আছি। তাহলে যখন আমরা উই বলছি, এখানে দেখো মাই মাদারও বোঝাচ্ছে, আবার মিও কিন্তু বোঝাচ্ছে। যখন বলছি আমরা, তাহলে এই আমরা আসলে কারা? এই আমরা কিন্তু মাদারও না, মিও না, টোটাল হিউম্যান বিইংকে বোঝাচ্ছে। এটা ম্যানকাইন্ডকে বোঝাচ্ছে। যখন এরকম ম্যানকাইন্ডকে বোঝাবে উই, তখন কি হবে? তখন এটা আমাদের বোঝা যাবে যে আমরা তখন শিও করব না, মিও করব না। সেই ক্ষেত্রে আমাদের উইটা আনচেঞ্জড থাকবে। চলো আমরা দেখে নিই। মাই মাদার সেড টু মি দ্যাট উই আর মর্টাল, রাইট? উই আর মর্টাল। তাহলে মাই মাদার সেড টু মি উই আর মর্টাল। এখানে কি দাঁড়ালো ব্যাপারটা আসলো যে যখন আমরা সাধারণত দেখছি কি উইটা সাবজেক্টকে বোঝায়, কিন্তু এটা যেহেতু উইটা সম্পূর্ণ মানুষ জাতিকে বোঝাচ্ছে, তখন এই উই আর চেঞ্জ হবে না। এটা আমরা অবশ্যই মনে রাখব। এবার চলো আমরা দেখি উই এবার মানুষ জাতি বুঝিয়েছে না কি বুঝিয়েছে। চলো এবার আমরা দেখি। মাই মাদার সেড টু মি উই উইল ভিজিট কক্সবাজার নেক্সট মান্থ। ওকে, সামনের মাসে আমরা কক্সবাজার ভিজিট করব। মাই মাদার সেড টু মি, এখানে সেড টু মি, এখানে উই কাকে বুঝিয়েছে? ওই যে আমরা বললাম না, এটা যেহেতু ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বুঝিয়েছে, মাই মাদার। এখন এই উই এর মধ্যে মাই মাদার যেমন আছে, মাই মাদার কাকে বলছে? আমাকে বলছে। তার মানে আমরা কিন্তু এখানে কিন্তু এই উই এর মধ্যে আমিও আছি। তাহলে মাই মাদার সেড টু মি উই, তাহলে এখানে আমরা কি করছি দেখো, এখানে মাই মাদার যেমন বুঝিয়েছে, এর মধ্যে ঠিক তেমনি আইও আছি, আমি নিজেও আছি, আই। তাহলে আই রিলেটেড যদি কখনো কোনো সাবজেক্টকে উই বোঝায়, তখন কিন্তু ওই একইভাবে উই আনচেঞ্জড থাকে। তার মানে আমরা সহজভাবে যদি মনে রাখতে চাই, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? উই যদি মানবজাতি ছাড়া, মানবজাতি হলে তো উই বসবেই, ওটা যেই থাকুক, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যে থাকুক, কিন্তু উই বাদে যদি এমন কাউকে বোঝায় যেখানে হয় সাবজেক্ট অথবা অবজেক্ট, কোনো জায়গায় ফার্স্ট পারসন আই বা মি এরকম থাকে, তখনও উই আনচেঞ্জড থাকে। আর যদি এটা চেঞ্জ না হয়ে অন্য কোনোটা হতো, যেমন আমরা পরের আরেকটা বাক্য দেখব, আই যুক্ত থাকলেই উই থাকবে। এখানে যদি হতো আই সেড টু মাই মাদার, তার মানে সাবজেক্ট বা অবজেক্টের কোথাও না কোথাও আই আছে, যদি আই থাকে উই আনচেঞ্জড। ওকে, এবার আমরা যাই পরের বাক্যটাতে। দ্য ম্যান সেড টু দ্য বয় উই উইল এনজয় আ লট। এবার দেখো সে উই বলেছে, কিন্তু এখানে সাবজেক্ট বা অবজেক্ট কোথাও কিন্তু ফার্স্ট পারসন আই বা উই কিছুই নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য ম্যান সেড টু দ্য বয় উই উইল এনজয় আ লট। উইটা কি বোঝাচ্ছে? এখানে কিন্তু উই দ্য ম্যান কে রেফার করছে, ফার্স্ট পারসন বোঝাচ্ছে, এবং যেহেতু নাই এখানে আই বা উই কিছুই নাই শুরুতে বা শেষে, সেজন্য এটা কি বোঝাচ্ছে? এখানেই তাদেরকে বোঝাবে এটা। তাহলে দ্য ম্যান, এটা যেহেতু প্লুরালে আছে, তাহলে ম্যানের প্রোনাউন কি? হি। যেহেতু উই আছে প্লুরাল, তাহলে হি এর প্লুরাল কি? দে। তখন এখানে কি বসবে? দে বসবে। চলো আমরা দেখি। এখানে আমরা একটু বোঝানোর চেষ্টা করেছি আমি যে আসলে উই কাকে কাকে বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কারা? দ্য ম্যান সেড টু দ্য বয়। এখানে এই উই বলতে যে ম্যান তার নিজের সম্পর্কেও হতে পারে, এবং ছেলেটার ইনক্লুডেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তবে আমরা এই সাবজেক্টটা ধরেই ফোকাস করে করব। এটা বোঝার সুবিধার্থে কখনো কখনো এরকম হতে পারে, সেজন্য বোঝানোর সুবিধার্থে আমাদের এগুলো আলোচনা করা হয়েছে। দ্য ম্যান সেড টু দ্য বয় দ্যাট
দে উড এনজয় আ লট। তাহলে আশা করছি আমরা দ্য ফার্স্ট পার্সনের চেঞ্জটা আমরা বুঝতে পেরেছি। এবার চলে যাই সেকেন্ড পার্সন। হি সেড টু মি আই ক্যান নট ফলো ইউ। বাক্যে ইউ সেকেন্ড পার্সন ব্যবহার করা হয়েছে। তাহলে এই সেকেন্ড পার্সন আমরা কি দেখেছিলাম, কাকে বোঝায়? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়। তাহলে রিপোর্টিং ভার্বের যদি অবজেক্টকে বোঝায়, তাহলে এখানে দেখি আমরা কোনটা, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড এবং তার অবজেক্ট হচ্ছে মি। তাহলে এই ইউটা কাকে বুঝিয়েছে? মিকে বুঝিয়েছে। দেখো ইউটা কাকে বুঝিয়েছে? মিকে বুঝিয়েছে। তাহলে এবার যদি আমরা এটা ইনডাইরেক্ট করি তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? হি সেড টু মি দ্যাট হি কুড নট ফলো মি। হি কুড নট ফলো মি, কেন মি হচ্ছে? কারণ এই ইউটা কিন্তু রিপ্রেজেন্ট করেছে এই মিকে। এরপরে যাই আমরা সাবজেক্ট হিসাবে, এর আগেরটাতে দেখলাম অবজেক্ট হিসাবে। দ্য সেন্ট সেড টু মি ইউ নিড টু ফলো মি। সরি, এই ও টু দিস ইজ টাইপিং মিস্টেক, এটা হবে না। ইউ নিড টু ফলো মি। দ্য সেন্ট সেড টু মি ইউ নিড টু ফলো মি। তাহলে এখানে ইউ কাকে বুঝিয়েছে? মিকে বুঝিয়েছে। তাহলে মি কেন মিকে বুঝিয়েছে? আমাদের কাকে বোঝায়? ইউ রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে এটা আমাদের ইনডাইরেক্ট নারেশন কি হলো? হি সেড টু মি দ্যাট আই নিডেড টু ফলো হিম। এটা আই কেন হলো? ইউটা যেহেতু সাবজেক্ট হিসাবে বসেছে, মি এর সাবজেক্ট রূপ হচ্ছে আই। যখন এটা অবজেক্ট রূপে বসবে তখন আমরা অবজেক্ট রূপে বসাবো। এবার চলো থার্ড পার্সনের আমরা দেখি। ফাদার সেড টু মি হি উইল রাইট দ্য আর্টিকেল। মনে আছে তোমাদের যে থার্ড পার্সনের সাথে কি হবে চেঞ্জের বেলায়? থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। তাহলে চলো আমরা দেখি কোনো পরিবর্তন না করে এটা কিভাবে হচ্ছে। ফাদার, again it would be father. Father said to me that, this would be father not he. Father said to me that he would write the article. He would write the article, right? Okay. এখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই হিটা কাকে বুঝিয়েছে, এটা কিন্তু মানে ফাদারও না আবার মিও না, যার কারণেই এখানে হিটা আনচেঞ্জড রয়েছে। এবার যদি আমরা এই বাক্যটাতে দেখি, দ্য ওম্যান সেড টু দেম ইউ শুড প্রোভাইড হার উইথ দ্য জব। ইউ শুড প্রোভাইড হার উইথ দ্য জব। এখানে থার্ড পার্সনটা কোনটা ছিল? স্পিচের মধ্যে হার। হার কাকে বুঝিয়েছে? এটা কি দ্য ওম্যানকে বুঝিয়েছে না দেমকে বুঝিয়েছে? কাউকেই বোঝায়নি, যে কারণে এটা একদমই অপরিবর্তন থাকে। তো সহজভাবে আমরা আসলে মনে রাখবো, যখনই কোনো স্পিচের মধ্যে থার্ড পার্সন পাবো, থার্ড পার্সন কোনো চেঞ্জ হবে না। এবার যাই আমরা, আচ্ছা এটা তো গেল। এবার মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমাদের সব চেঞ্জগুলোই হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাই টেন্সের পরিবর্তন। তো টেন্সের পরিবর্তনে কিন্তু একটা মজার পরিবর্তন আছে, সেটা যদি আমরা দেখি যে এখানে টেন্সের পরিবর্তন বলতে আসলে টেন্সের পরিবর্তনটা কিভাবে নির্ভর করে? রিপোর্টিং ভার্বের টেন্সের উপরে প্রথম নির্ভর করে যে আসলে রিপোর্টিং ভার্বে কোন টেন্স থাকলে এপাশে পরিবর্তন হবে কি হবে না। প্রথম কোশ্চেন হচ্ছে এটা, যে আগে আমাকে চিন্তা করতে হবে যে স্পিচের টেন্স চেঞ্জ হবে কি হবে না। তাহলে যদি হয় কখন হয়? এখানে আমরা বাক্যটা দেখি, রতন সেইজ আই এম ভেরি হাংরি। রিমাস উইল সে টু মি আই ওয়ান্ট টু টিচ ইউ। তাহলে এখানে যদি আমরা যাই, দেখো তো কি দাঁড়াচ্ছে, এখানে ন্যারেশন করেছি রতন সেইজ দ্যাট হি ইজ ভেরি অ্যাংরি। দেখো এখানে কিন্তু শুধু পার্সনের পরিবর্তন হয়েছে, কোনো টেন্সের পরিবর্তন হয়নি। পরের বাক্যেও যদি আমরা যাই, রিমা উইল সে টু মি দ্যাট শি হয়ে গেছে, তার মানে পার্সনটা চেঞ্জ হয়েছে। শি ওয়ান্টস, এখানে প্রেজেন্ট টেন্স আই ওয়ান্ট, শি ওয়ান্টস প্রেজেন্ট টেন্স, তার মানে টেন্সের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ওয়ান্টস টু টিচ মি, তাহলে এখানেও দেখতে পাচ্ছি কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধুই পার্সনের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এই জায়গা থেকে আসলে কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে বা ফিউচার টেন্স থাকে, সেই ক্ষেত্রে স্পিচে টেন্স পরিবর্তন হয় না। ওকে,
কিন্তু এইটাতে যদি আমরা দেখি, দ্য টিচার সেড টু মি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ইয়োর সাকসেস, এখানে কি দেখতে পেলাম, দ্য টিচার সেড টু মি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর ইয়োর সাকসেস, এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু পাস্ট টেন্স। চলো আমরা দেখি তো এটা ন্যারেশন করলে কি দাঁড়ায়। এখানে আমি ন্যারেশন করেছি, দ্য টিচার সেড টু মি দ্যাট আই হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর মাই সাকসেস। এখানে দেখো, এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাড হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, তাহলে এই তিনটা বাক্য থেকে আমরা একটা ডিসিশনে আসলাম যে রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট হয় বা ফিউচার হয় তখন স্পিচের মধ্যে টেন্স পরিবর্তন হয় না, কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয়, ইন দ্যাট কেস অফকোর্স দ্য টেন্স ইন দ্য রিপোর্টিং ভার্ব উইল বি চেঞ্জড। তাহলে কখন পরিবর্তন হবে, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হবে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলেই আমাদের ইনভার্টেড কমার মধ্যে টেন্সের পরিবর্তন হবে। পার্সনের তো পরিবর্তন হবে, এটা সবসময় হয়, কিন্তু টেন্সের পরিবর্তনটা তখনই হবে যদি রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্স হয়। হোপ ইউ গট ইট। এবার যাই টেন্সের পরিবর্তন যে হবে, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স পেয়ে গেলাম আমরা, এবার টেন্সটা পরিবর্তন হবে। এখন এই পরিবর্তনটা কিভাবে হবে, লেটস সি দ্য টেবল হিয়ার। চেঞ্জেস অফ টেন্সেস, এখানে কিভাবে পরিবর্তন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। তার মানে সিম্পল প্রেজেন্ট যদি থাকে, দেখো সিম্পল হুবহু সিম্পল থাকছে, টেন্স একই থাকছে, শুধু প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, টাইপটা একই থাকছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এটা কি, প্রেজেন্টের সব টেন্স হুবহু পাস্টের সেই টেন্সে রূপান্তর হয়ে যাবে, মানে প্রেজেন্টে যে টেন্সে থাকবে জাস্ট পাস্টের হুবহু সেই টেন্স হবে। ওকে, চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। আই হেল্প হার, হি সেড টু মি আই হেল্প হার, এটা দেখি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এখানে দেখি রিনা সেড টু হার ফ্রেন্ড আই এম প্রিপেয়ারিং মাই লেসন্স, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম প্রিপেয়ারিং, সো দিস ইজ কন্টিনিউয়াস। চলো আমরা এবার ন্যারেশন করি এটা। হি সেড টু মি দ্যাট, আমরা পার্সনের পরিবর্তন তো শিখেই গেছি, এখন তো আমরা বলতেই পারবো এই আইটা কাকে বুঝিয়েছে, হি, এটা ছিল সিম্পল প্রেজেন্ট, হয়ে যাবে সিম্পল পাস্ট, শুধু আমরা ভার্বটা পাস্ট ফর্মে করব, হি হেল্পড হার। ফাইন, এবার পরেরটাতে যদি যাই, রিনা সেড টু হার ফ্রেন্ড আই এম প্রিপেয়ারিং মাই লেসন্স, রিনা সেড টু হার ফ্রেন্ড দ্যাট শি ওয়াজ প্রিপেয়ারিং হার লেসন্স। এই ওয়াজটা কেন হয়েছে, এই যে দেখো অক্সিলারি অ্যাম আছে, অ্যামের যদি আমরা পাস্ট টেন্স করি তাহলে কি হয়, ওয়াজও হয়, ওয়্যারও হয়। এই ওয়্যারটা হয় কখন, যখন আমাদের সাবজেক্ট থাকবে প্লুরাল, কিন্তু যেহেতু আমাদের সাবজেক্ট সিঙ্গুলার সেজন্য ওয়াজ, তাহলে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হুবহু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো। এবার যদি আমরা পরেরটাতে যাই, দ্য ক্লিনার সেড টু হার আই হ্যাভ ক্লিন দ্য ফ্লোর, এবং ফাদার সেড টু হিজ সান আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর হাফ অ্যান আওয়ার, এটা পারফেক্ট টেন্স, আই হ্যাভ ক্লিনড, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন ওয়েটিং। তাহলে দেখো, তাহলে আমাদের কি বলেছে, এটা হলো সিম্পল পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা হয়ে যাবে কোন টেন্সে, পাস্ট পারফেক্টে হয়ে যাবে। চলো আমরা দেখি, দ্য ক্লিনার সেড টু হার দ্যাট হি হ্যাডটা ছিল প্রেজেন্ট, এটা ছিল পাস্ট, তাহলে হ্যাডটা হ্যাড হয়ে গেছে, আর পাস্ট পারফেক্টেও কি হ্যাভ হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল বসে, কাজে এটা ক্লিনড, একই নিয়ম, ক্লিন দ্য ফ্লোর। এবার আমরা পরেরটাতে যাই, ফাদার সেড টু হিজ সান আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর হাফ অ্যান আওয়ার। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাভ বিন হলে কি হচ্ছে, আমাদের পাস্টে চলে যাবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে যদি আমরা পাস্টে চলে যাই কি দাঁড়াবে, ফাদার সেড টু হিজ সান দ্যাট হি, এখানে দেখো ফাদার এবং হিজ সান দুজনেই কিন্তু হি, যার কারণে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে এই হিটা ফাদার, এবং এখানে যেখানে হিমের পরে এস লিখেছি দ্যাট ইজ সান। তাহলে ফাদার হ্যাড বিন ওয়েটিং ফর হিম ফর হাফ অ্যান আওয়ার। তাহলে আমাদের মূল ফোকাসটা কোথায়, দেখো টেন্সের স্ট্রাকচারে সব ঠিক আছে। দেখো আমি আন্ডারলাইন করে তোমাদেরকে একটু ফোকাস করার চেষ্টা করেছি, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই সবসময়কার মতো আমাকে কমেন্ট করে জানাবে। আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ ফর হাফ অ্যান আওয়ার, এবং যেখানেই তোমাদের কোনো কোয়েশ্চেন থাকবে আবার আমাকে
কমেন্ট করবে এবং আমি আবার চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার চলো আমরা পরের টেন্সে যাই। আমরা দেখলাম প্রেজেন্ট টেন্স কিভাবে চেঞ্জ হয়, এবার চলো দেখি পাস্ট টেন্সটা কিভাবে চেঞ্জ হয়। সিম্পল পাস্টটা কিভাবে হচ্ছে দেখো, সিম্পল পাস্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে বেসিক রুলস, এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতেই হবে। এটা যদি আমরা মনে না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ন্যারেশন করতে কিন্তু প্রবলেম হবে। ফার্স্ট পাস্ট পারফেক্ট নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। তার মানেটা কি, এখানে দেখো আমাদের শুধু এই দুটো টেন্সই মনে রাখতে হবে পাস্ট টেন্সে, অন্য দুটো টেন্স কিন্তু পরিবর্তন হয় না। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয় না, শুধু পরিবর্তন হয় কোন দুটো, সিম্পল পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সিম্পল পাস্ট পরিবর্তন হয়ে কি হয়, পাস্ট পারফেক্ট হয়, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এটার উপর কিছু সেন্টেন্স দেখি। She said to them, I watched the film. দেখো ভার্বটা এখানে কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, এবং I was drawing পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। চলো এবার আমরা এটাকে যদি ন্যারেশন করি কি দাঁড়াবে, she said to them, দেখো এই পর্যন্ত কোনো পরিবর্তন নাই, কমাটা যে চেঞ্জ হয়ে গেছে that, she said to them that, I কাকে বোঝায়, সাবজেক্টকে, she এখানে দেখো watched পাস্ট সিম্পল পাস্ট, তাহলে এটা হবে কি পাস্ট পারফেক্ট। গুড, তাহলে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে পারফেক্টের প্রথমে হ্যাড বসবে, এটা তোমরা জানো, আর পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াস্ট, কাজেই একদম সহজ। আর কিন্তু দেখো কোথাও চেঞ্জ নেই, শুধু ভার্বের রূপটা আমরা চেঞ্জ করেছি। এবং দ্য ফিল্ম, এবং পরেরটাতে যাই, হি সেড টু মি আই ওয়াজ ড্রয়িং দ্য পিকচার। এটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে, হি সেড টু মি, দেখো কোনো পরিবর্তন নাই, কমা চেঞ্জ হয়ে দ্যাট হয়েছে, এবং হি বুঝিয়েছে হি ওয়াজ, এই ওয়াজের পরিবর্তে কি হয়েছে দেখো হ্যাড বিন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি, মানে কন্টিনিউয়াস এই জায়গাটা তো আইএনজি ফর্ম, কন্টিনিউয়াসও আইএনজি, পারফেক্ট কন্টিনিউয়াসও আইএনজি, কাজে এখানে কিন্তু কোনো পরিবর্তন নেই। পরিবর্তনটা কোথায়, শুধু অক্সিলারি ভার্বে। কাজেই এইটুকু বোঝার জন্য তোমাদের কিন্তু টেন্সের উপর একটা ভালো দখল থাকা দরকার। তোমরা যদি টেন্স আইডেন্টিফাই করতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু ন্যারেশন করাটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে যাদের টেন্সের সমস্যা আছে আমি বলবো তোমাদেরকে, তোমরা টেন্সের স্ট্রাকচারটাকে আগে ভালো করে আয়ত্ত করে নিয়ে তারপরে তোমরা ন্যারেশন করবে, তা না হলে কিন্তু এখানে একটু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এবার যাই পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বলেছিলাম এটা কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এখানে শুধু পারফেক্টেরই একটা এক্সাম্পল দিয়েছি, একটু দেখি। The boy said to the girl, I had disturbed you. Had disturbed, past perfect. তাহলে এটা কি হবে, কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি হবে না, টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু পাস্ট পার্সনের পরিবর্তন অ্যাজ ইউজুয়াল হবে। The boy said to the girl that he had disturbed her. দেখো টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, had disturbed, শুধু পার্সনের পরিবর্তন হয়েছে। দ্য বয়, দেখো দ্য বয়কে বুঝিয়েছে হি, আর এখানে ইউ বুঝিয়েছে গার্লকে হার, যে কারণে দুটো থার্ড পার্সন হওয়া সত্ত্বেও আমাদেরকে আলাদা করে বয় গার্ল লিখতে হয়নি, কারণ বয়ের প্রোনাউন আলাদা, গার্লের প্রোনাউন আলাদা। তারপরে আমরা যাই, কাজে আমি আশা করছি যে এই অপরিবর্তনের টেন্সটা তোমরা বুঝতে পেরেছ। এবার একটা ব্যতিক্রমী আমরা একটু দেখি। আমরা দেখলাম যে রিপোর্টিং ভার্ব যখন সেইড থাকে তখন কি হয়, পরিবর্তন হয়। কোথায় পরিবর্তন হয়, স্পিচের মধ্যে টেন্সের পরিবর্তন হয়, কিন্তু সব সময় কিন্তু হয় না, সব কিছুরই একটা ব্যতিক্রম নিয়ম আছে। এইটা হচ্ছে সেই ব্যতিক্রম নিয়ম, চলো আমরা দেখি। মাই ফ্রেন্ড সেড টু মি, আ ব্যাড ওয়ার্কম্যান quarrels with his tools. এটার মানেটা কি, এটার মানে হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ quarrels with his tools, নাচতে না জানলে উঠান বাঁকা, যিনি কাজ পারেন না সে বিভিন্ন জিনিসের দোষ দেয়, আমার এটা ভালো না, আমার ওটা ভালো না, আমার এটা নাই ওটা নাই, সবসময় তার ইনস্ট্রুমেন্টের দোষ দেয়। আসলে কি তাই? তো এটা হচ্ছে একটা প্রবাদ। যখন কোনো প্রবাদ বা চিরন্তন সত্য কোনো বাক্য থাকবে তখন রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সেরও হয় তখনও কিন্তু কোনো পরিবর্তন হবে না। ডিয়ার স্টুডেন্টস, এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। মাই ফ্রেন্ড সেড টু মি, আ ব্যাড ওয়ার্কম্যান quarrels with his tools. চলো এবার আমরা এটা ন্যারেশনটা করি। মাই ফ্রেন্ড সেড টু মি দ্যাট আ ব্যাড ওয়ার্কম্যান quarrels, দেখো টেন্সের পরিবর্তন হয়নি, quarrels
উইথ হিজ টুলস। শুধু পার্সনটাও পরিবর্তন হয়নি, দেখো যে যেভাবে ছিল ঠিক সেইভাবে এসেছে। তার মানে যখন কোনো প্রবাদ থাকবে, চিরন্তন সত্য থাকবে, চিরন্তন বাক্য থাকবে, তখনই শুধুমাত্র কোনো পরিবর্তন ঘটবে না, যদিও রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের হয়। তাহলে এবার চলে যাই আমরা ফিউচার টেন্সের পরিবর্তনটা কেমন হবে। ফিউচার টেন্সের পরিবর্তনে একটু দেখো, আমি খুব এটা একসাথে লিখেছি, দেখি আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখি চলো, সিম্পল ফিউচার মানে ফিউচারের চারটা যে প্রকারভেদ আছে সেটাই আমি লিখেছি। সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা টেন্সের যে পরিবর্তনটা হবে সেটা কিন্তু সেম ফিউচার টেন্স ইন পাস্ট। তার মানে যে টেন্স ফিউচার টেন্সের যে টাইপের থাকবে ওই একই টাইপ থাকবে, শুধু ফিউচারের যে ফর্মটুকু থাকবে সেটা পাস্ট ফর্মে হয়ে যাবে। একটু ব্যাখ্যা করি। যেমন দেখো এখানে লেখা আছে শ্যাল বা উইল থাকবেই, যেমন ইনডিফিনিটে কি থাকে, আই শ্যাল গো, আই উইল গো, হি উইল গো, দে উইল গো। তাহলে এই যে উইল শ্যাল থাকলে সেটা উড হয়ে যাবে। কি হয়ে যাবে? উড হয়ে যাবে। শ্যাল থাকলেও উড হবে, আর উইল থাকলেও উড হবে। অনেকে আমরা শ্যাল থাকলে আবার শুট করে ফেলি, এটা কিন্তু এখন আর একদমই সঠিক নয়। শুট সবসময় প্রেজেন্ট টেন্স এবং এটা উচিত অর্থে ব্যবহার হয়। শ্যালের পাস্ট টেন্সে কখনোই শুট ব্যবহার হয় না। তো আমরা উইল থাকুক আর শ্যাল থাকুক আমরা ব্যবহার করব সেখানে উড হয়ে যাবে যখন ইনডাইরেক্টে যাবে। আবার কন্টিনিউয়াসে যদি শ্যাল বি উইল বি থাকে হয়ে যাবে উড বি। আবার যদি পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে হয়ে যাবে উড হ্যাভ। তার মানে টেন্সটা সব ঠিক থাকবে, শুধু ওই শ্যাল উইলের ওই অংশটুকু উড হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয়েছে ফিউচার টেন্স ইন পাস্ট, রাইট? এটা খুবই সহজ একটা জিনিস। চলো আমরা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে জিনিসটা আরও বেশি সহজ হয়ে যাবে তোমাদের কাছে। দ্য ম্যান সেইড আই উইল বি ডুইং ইট টিল মাই ডেথ। আমি এটা আমার ডেথ পর্যন্ত এটা করে যাব। তাহলে আর প্রথমটা হি সেড টু মি আই শ্যাল ডু হোয়াট এভার ইউ লাইক। চলো আমরা এখানে যাই, কি দাঁড়াচ্ছে দেখো, একদম কোনো পরিবর্তন নাই, কমা উঠে যে দ্যাট বসেছে, আই হিকে বুঝিয়েছে, শ্যালের দেখো টেন্স would do whatever he liked, এবং এখানে টেন্সটা পরিবর্তন হয়েছে। এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু আমরা দেখেছিলাম প্রেজেন্ট ফর্ম থাকলে কোন টেন্সে যায়, পাস্ট টেন্সে যায়, সেজন্য এই ভার্বটা পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম, ফিউচারেরটা ফিউচার ইন পাস্ট হয়ে গেছে। পরেরটাতে যাই, এটাতেও লক্ষ্য করি আই উইল বি ডুইং হয়ে গেছে হি উড বি ডুইং। কেন? আইটা কাকে বুঝিয়েছে? দ্য ম্যানের পার্সন হি। তাহলে দ্য ম্যান সেইড যা আছে তাই, কমা উঠে যে দ্যাট, হি উড বি ডুইং ইট। ওকে, হোপ ইউ গট ইট। এবার যাই কিছু ওয়ার্ড। আমাদের টেন্সের পরিবর্তন আমরা বুঝে গেলাম যে প্রেজেন্ট টেন্সের পরিবর্তন কিভাবে হয়, পাস্ট টেন্সগুলো কিভাবে হয় এবং ফিউচার টেন্সের কীরকম হয়। এবং আমরা এখন যেগুলো দেখছি এগুলো হচ্ছে কিছু ওয়ার্ডের পরিবর্তন। এবং ওয়ার্ডগুলো তোমরা যদি একটু লক্ষ্য করো, প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনোভাবে সেটা সময়ের সাথে রিলেটেড। এবং এই সময়টাকে মানে বোঝানোর জন্য আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় যখন ডাইরেক্ট কথা বলি তখন সময়টা কি থাকে, নিকটবর্তী ওয়ার্ড থাকে, কাছাকাছি ওয়ার্ডটা ব্যবহার হয়। এটাকে যখন ডিস্টেন্স ওয়ার্ডে আমরা ব্যবহার করতে চাই, দূরবর্তী ওয়ার্ডে ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই পরিবর্তনগুলো করতে হবে যদি আমাদের সময়টাকে ঠিকভাবে এক্সপ্লেইন করতে হয়। চলো আমরা দেখি। এবং এর মধ্যেও কিছু ব্যতিক্রম আছে, যেখানে ব্যতিক্রম হবে আমি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তবে আমি আশা করবো এটা তোমরা খাতায় লিখে রাখবে। তাছাড়া তোমাদের বইয়েও এগুলো আছে, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারবে। এই জন্য আমি জাস্ট একটু শুধু পড়ে দিচ্ছি। নাও থাকলে দেন, হেন্স, দেন্স, হিদার, দিদার, ago, before, thus, so, come, go, next day, the following day, here, there. এখানে একটা জিনিস দেখো, নেক্সট ডে আছে, এখানে নেক্সট মান্থ থাকতে পারে, নেক্সট উইক থাকতে পারে, নেক্সট ইয়ার থাকতে পারে। তবে এখানে যেই টাইম ওয়ার্ডটাই থাকুক না কেন, নেক্সটের পরিবর্তে আমরা দ্য ফলোয়িং লিখবো, ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার, নেক্সট মান্থ হলে দ্য ফলোয়িং মান্থ, এভাবে আমরা শেষ করব। পরেরটাতে যাই, টুডে, দ্যাট ডে, tonight, that night, tomorrow, the next day or the following day, yesterday, the previous day, last week, একই রকম বলছি, last week, the previous week, যদি থাকে last day, the previous day, যদি থাকে last year, the previous year, এভাবে আমরা চেঞ্জ করব। this থাকলে that হবে এবং this থাকলে those হবে।
এই দিসের এই জায়গাটাতে একটু কথা আছে, সেটা হচ্ছে এই দিস থাকলে দ্যাট হবে কখন? যখন আমরা দেখতে পাই দিস কোনো বাক্যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার যদি হয়, আই ওয়ান্ট দিস পেন, আই ওয়ান্ট, আই উইল গো টু মাই নেইবার্স হাউস দিস উইক। এখানে দেখো আই ওয়ান্ট দিস বুক আর দিস উইক। দিস উইকটা হচ্ছে একটা টাইম বাউন্ডেড ওয়ার্ড। দিসের পরে যদি টাইম থাকে তখন শুধুমাত্রই দ্যাট হবে। আর যদি দিসের পরে দিস বুক, এটা বুক কিন্তু সময়বাচক শব্দ না, তাহলে বুক যদি সময়বাচক শব্দ না হয় তাহলে দিস বুক, এই জায়গায় দিস পরিবর্তন হয়ে আর্টিকেল দা হয়ে যাবে, THE দা। ঠিক আছে? এবং এটা হলো অ্যাডজেক্টিভের ব্যবহার, কিন্তু যদি দিস শুধুই দিস হিসাবে ব্যবহার হয় প্রোনাউন হিসাবে, তখন এই দিসের পরিবর্তে ইট ব্যবহার হবে। আশা করছি ডিয়ার স্টুডেন্টস আমার এই কথাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং অবশ্যই নোট ডাউন করে নিয়েছো। দিস, দোজ, প্লুরাল যদি হয় তখন সেটা দোজ হবে, এখানে কিন্তু কোনো ভ্যারিয়েশন নেই। ওকে, সব জায়গাতেই দোজ হবে। তবে এই দিসের হচ্ছে ওই তিনটা ব্যবহার, অ্যাডজেক্টিভ হলে দিস দ্যাট হবে, টাইম ওয়ার্ড হলে আর টাইম ওয়ার্ড না হলে দা হবে, এবং প্রোনাউন হলে শুধু ইট হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের এই যে বেসিক যে ধারণাটা ন্যারেশনের, এই জিনিসটা তোমরা আজকে খুব ভালোভাবে পড়বে, এবং আমার নেক্সট ক্লাসে আমরা সেন্টেন্স ধরে ধরে ন্যারেশনটা করব, যে কিভাবে সেন্টেন্স ওয়াইজ পরিবর্তন করতে হয়। সেন্টেন্স ওয়াইজ পরিবর্তনের সময় কিন্তু আমাদের এই রুলসগুলো খুব ভালোভাবে জানা থাকতে হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে কিন্তু তখন করতে পারবো না। তাহলে আজকে তোমরা এগুলো জেনে নিলে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবে, সেখানে আমরা সেন্টেন্স ওয়াইজ প্র্যাকটিস করব। ওকে ডিয়ার স্টুডেন্টস, সো স্টে হোম, স্টে ওয়েল, আল্লাহ হাফেজ, বাই বাই।